ইন্টারভিউয়ের পর সোনু আর আমাদের দারিম যখন বাইরে যাচ্ছিল তখন বস ওদের কথা চুপি চুপি শুনছিল। সোনু দারিমকে বলছিল, কী রে দারিম, আমি যেই তোকে প্রপোজ করলাম অমনি তুই এমন ভাব দেখাচ্ছিস, হ্যাঁ আমার থেকে লুকোচ্ছিস। আরে এত টেনশন নেওয়ার কিছু হয়নি, তুই আমাকে হ্যাঁ বলিস কি না বলিস আমি তো তোর সোনুই আছি। আমরা 20 থেকে 28 বছরের বন্ধু, এখন কি করছিস ভাই, এরকম করলে হবে? চল আমি বাইরে যাচ্ছি আর আমি তোর জন্য ডিনারের জন্য ওয়েট করব, ঠিক আছে? এখন আমি যাই, আর কখনো ভুলবি না তুই আমায় হ্যাঁ করিস না করিস, আমি তোর বন্ধু। সোনু তো চলে গেল, কিন্তু ওইদিকে যখন দাড়ি একা ছিল অফিসে, তখন আমাদের বস এসে ওকে বলছে কি যে দাড়িম, তোমার কি কোনো কাজ আছে? যদি কাজ না থাকে একটু আমার অফিসে এসো তো। তো দারিমকে তো অফিসে ডাকে, কিন্তু অফিসে ডেকে বুঝতে পারে না যে বলবে কি। সে চাইছিল দারিম যেন তার সাথে থেকে যাক এবং সে যেন কোনো মতে সোনুর সাথে চলে না যাক। যখন আমাদের বস মানে জিওক জানতে পেরেছে যে এটা সত্যি সত্যি ও সোনুর অনেক কাছে চলে এসছে, তখন সে দারিমকে হারাতে চায়নি। যেই সে দেখলো যে ওকে সোনু কল করছে, তখনই সে দারিমকে কোনো একটা ভাবে নিজের আরও কাছে আনতে চাইছিল। সেই জন্য সে দারিমকে গিয়ে ধরে ফেললো এবং তাকে নিজের একদম কাছে এনে বলল যে দারিম, আমি নিজেকে থামাতে পারছি না এবং আমি তোমার সাথে থাকতে চাই। যে কাজটা আমরা সেদিন হোটেলে করিনি, চলো আজকে করে নিই। এই বলে সে তাকে কিস করে ফেললো। কিসের মাঝেই আমাদের দারিমের মনে পড়লো যে এই কিসটা তো ও নিজের মানে মঙ্গেতারকেও করেছে, মানে নিজের হবু বউকেও করেছে। সেই জন্য সে তাকে এক ধাক্কা দিল এবং ধাক্কা দিয়ে বলল যে স্যার, আমি বুঝতে পারছি যে আমি অনেক মিথ্যা বলেছি, কিন্তু তাই আমি ভাবিনি যে আপনি এইভাবে আমাকে আমার শরীরের জন্য চাইবেন। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু জিওক তো কিছু বুঝতে পারে না, আরে ব্যাপারটা কী হলো, আমি এটা কী করলাম। তো যখনও চলে যাচ্ছে তখন জিওক ওর পিছন পিছন গেছে। জিওক বলছে, কী হয়েছে আমায় বলো। তখন মেয়েটি বলছে, আপনি আপনার হবু স্ত্রীকেও এইভাবেই কিস করেছিলেন এই অফিসেই, আর সেখানে আপনি আমাকে কিস করছেন। তখন জিওক বলছে, আমি কখন ওকে কিস করলাম? আমি মানছি আমার হবু স্ত্রী যে হওয়ার কথা ছিল সে আমার ছোটোবেলার বন্ধু, কিন্তু ওটার আমার মধ্যে এরকম কোনো সম্পর্ক কোনো দিন গড়ে ওঠেইনি। আর ওই বিয়েটা তো বিজনেসের জন্য হওয়ার কথা ছিল, সেই বিয়েটাও এখন ভেঙে গেছে। তো এই কথাটা শুনে মেয়েটা কখনোই মানছে না। মেয়েটা বলছে, আমি নিজের চোখে দেখেছি আপনি ওকে কিস করছিলেন, আর আপনি ওই কেবিনে ওকে কিস করছিলেন, আমি নিজে দেখেছি। ছেলেটা বলছে, কি তুমি নিজে দেখেছো? কিন্তু এরকম তো কিছু হয়নি। কিন্তু যাই হোক, দারিম মানার মেয়ে ছিল না। দারিম বলল, আমি মানছি আপনার আমার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমি অফিসটা জয়েন করার আগে, কিন্তু তখন আমি আপনাকে সত্যিই পছন্দ করতাম। আর এখনের ব্যাপারটা একেবারে আলাদা স্যার, আপনি আমার স্যার হন, আপনি আমার বস হন। এই বলে ও ওখান থেকে বেরিয়ে যায়। বেরোতেই ওর জন্য বাইরে অপেক্ষা করেছিল সোনু। সে সোনুকে দেখে একটু ঘাবড়ে যায়, কারণ কি, ওর মনের মধ্যে অনেক কিছু চলছিল। এখনই যেটা হলো সেটাও নিজে ঠিকভাবে মানতেও পারছিল না। যখন ও দেখলো সোনু বাইরে আছে, তখনও সোনুর জন্য মানে কী যে বলবে সোনুকেও বুঝতে পারছিল না। ওদিকে সোনুও খেয়াল করলো যেভাবে ঠিক বস বেরিয়ে এসেছিল সেভাবে, মানে যেভাবে ঠিক দারিম বেরিয়ে এসেছিলো সেভাবে বসও বেরিয়ে এসছে। সোনু বুঝতে সবই পারছিল, কেন বুঝবে না, সেটা খুব ব্রিলিয়েন্ট। কিন্তু সোনু ভাবছিল যদি কোনো মতে দারিম জিহককে ছেড়ে ওকে চুজ করে, তাহলে পুরো পৃথিবী পাল্টে যাবে ওর। ওইদিকে দারিম বাড়িতে গিয়ে একটা উল্টো আসন করে শুধু ভাবছিল যে আরে আজকে স্যার এরকম কেন করলেন, উফ উনি কি আমায় পছন্দ করেন, কিন্তু উনি কি সবাইকে কিস করে বেড়ান নাকি, আমি বুঝতে পারছি না। এইভাবেও নিজের আসন করছিল। পরের দিন যখন ও গেল অফিসে, তখন দেখে বস আরও একজনকে কিস করছে। বসের মনে পড়লো এইভাবে সে তো ওর মানে আগের হবু স্ত্রীকেও কিস করতে গেছিলো। তো বুঝতে পারছে না। ও যখন বেরিয়েছে তখন দেখে অফিসের বাকিরা বলছে, দেখো না বস কীরকম করে, এরকম করলে হয় বলো তো। তখন দারিম বলছে, কি বস কি সবার সাথে এরকম করেছে? বলছে, হ্যাঁ বস আমাদের সবার সাথে এরকম করেছে, আমাদের সবাইকে আমাদের বস এভাবেই বকা দেয়। বলছে, বকা দেয় মানে? তখনও দেখলো যে দরজা দিয়ে দেখলে একরকম লাগে আর জানলা দিয়ে দেখলে পুরোপুরি বোঝা যায় অ্যাকচুয়ালি বস করছে কি। তখনও বুঝলো যে যেভাবে যেভাবে বস লোকদেরকে বকে সেভাবে বকলে মনে হয় যে ওরা যেন কিস করছে, কিন্তু অ্যাকচুয়ালি বস সেই দিন ওর
হবু স্ত্রীর সাথে কথা বলছিল, কিস করছিল না। এটা বুঝেই দারিম বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। দারিম তো কিছু বলারও অবস্থায় ছিল না। দারিমের শুধু মনে পড়ছিল যে জিহক তাকে বারবার তো বলছিল যে এরকম কিছু হয়নি। তো এখন সে জিহকের সামনে গিয়ে দাঁড়াবে কী করে, যেখানে সে জানে যে সে জিহককে কোনো কথা বলতে না দিয়ে শুধু নিজে কথা বলেছে। দারিম দারিম নিজেকেই বলছিল যে তুই কত বড় বোকা হতে পারিস দারিম, এখন কি করবি, এত ভালো একটা ছেলে ও তোর হাত থেকে চলে গেলে, তুই তোকে পছন্দ করিস, এই নিয়ে না মনে মনে ভাবছিল। যাই হোক, যখন ওরা বাইরে যাচ্ছিল তখনই জিহক আসে ওখানে, এসে বলে যে আচ্ছা শোনো, সবার সাথে একটা মিটিং করতে হবে। তো ওরা সবাই আগে আগে মিটিং রুমে বসে। ওই রুমে বসতেই তখন অন্যান্য লোকদের সাথে সবাই কথা বলতে শুরু করে। ওখানে আরও যারা ছিল তাদের মন খুব খারাপ ছিল। তাদের মনে হচ্ছিল যে তারা ঠিকভাবে কিছু করতে পারছে না। তখন দারিম তাদেরকে বোঝালো যে না দেখুন, এরকম কোনো ব্যাপার না, যদি আমরা আরও মন দিয়ে কাজ করি তাহলে আমরা আরও ভালো হব। এইভাবে ও সবার মনকে ভালো করছিল এবং এইটা প্রমাণও করছিল একটা জিনিস, যে দারিম মেয়েটা নিজে কত ভালো এবং সে কত ভালোভাবে অন্যদেরকে ম্যাচ করতে পারে, অন্যদের ইমোশনের সাথে নিজেকে ম্যাচ করতে পারে, অন্যদের এনার্জির সাথে নিজেকে ম্যাচ করতে পারে এবং অন্যদেরকে উপরে ওঠানোর জন্য সাহায্য করতে পারে। এইসব দেখে জিহকের খুব খারাপ লাগলো। জিহকের মনে হলো যে এই মেয়েটা কত ভালো, কিন্তু কেন যায় না এই মেয়েটার জীবনে এত কষ্ট। জিহক তাকে বাইরে ডাকলো এবং ডেকে বলল, শোনো, তোমার সাথে আমার কাজ আছে। আজকে আমরা দুজনে শপিং মলে যাব এবং গিয়ে আমাদের যে নতুন প্রজেক্ট আছে সেই জন্য বাচ্চাদের কয়েকটা জিনিস কিনতে হবে, সেটাই করতে হবে। চিন্তা করো না, আমি কিছু খারাপ করবো না, ঠিক আছে? আর আমি তোমাকে ছোবও না, তাই তোমাকে এসব নিয়ে অত কিছু ভাবার দরকার নেই। জিহক চাইছিল যে ওকে যেন একেবারে অপ্রস্তুত না করে, কারণ কি আগের দিন যা হয়েছিল সেটা জিহকও ভোলেনি। তো মেয়েটা বডি লোশন ইউজ করতে গিয়ে বডি লোশন এত বেশি পড়ে গেছিলো যে ও বুঝতে পারছিল না। সেই জন্য জিহক এই বডি লোশনটাকে দুজনের মধ্যে ভাগ করে নিচ্ছিল এবং এই সময় এমন আগুনের ফুলকি জ্বললো যে দারিমের কিছু একটা হতে থাকলো। দারিম তো দারিম এমন একটা স্টেজে আছে যে দারিম কিছু বলতেও পারছে না, পেটের মধ্যে বাটারফ্লাই থাকলেও সে বসকেও বলতে পারছে না, আশেপাশে কাউকেও বলতে পারছে না, আলাদা একটা ব্যাপার। দারিম তো জিহকের দিকে তাকাচ্ছে, জিহক ওকে মিষ্টি মিষ্টি অনেক কথাই বলছে, যেটা জিহকের নিয়ম আর কি। জিহক বুঝতে পারছিল দারিমের মধ্যে কি চলছে, কিন্তু জিহক কোনো মতে সেই কথাটাকে পুরোপুরি সামনাসামনি বলবে না। যখন শপিং মলের কাজ হয়ে গেল সে ওখান থেকে বেরিয়ে গেল এবং জিহক বলছিল, বাচ্চা হলে আমি এখান থেকে জিনিসপত্র নেব। এটা শুনে দারিমের লজ্জা লাগলো। ওইদিকে সোনুর যত কাজ বাজ আছে সব তো প্রমোট করছিল জিহকের হবু স্ত্রী, এই মেয়েটি। হ্যাঁ, হবু স্ত্রী হলে কী হবে, সেই মেয়েটার সাথে তো জিহকের আর প্রেম চলছে না। তো ওই মেয়েটা মন দিয়ে ওর কাজগুলো দেখছিল। তো যখন সোনু বাইরে বেরিয়ে আসে তখন মেয়েটি এসে বলে কি, আরে সোনু, সব ঠিক আছে, দেখো, যদি তোমার কাঁদতে ইচ্ছা করে কেঁদে নাও, এই তো আমি তোমার সামনেই আছি। সোনু বলে, কাঁদতে ইচ্ছা করছে কোনো কাঁদতে টাদতে ইচ্ছা করছে না। তখন মেয়েটা বলে, ও হো সোনু, আমি জানি যে দারিম তোমাকে তো না করে দিয়েছে, সেই জন্য তো আমি খুবই হ্যাপি, কিন্তু আমি জানি এই জন্য তোমার মনে খুব কষ্ট হচ্ছে। আর তুমি যদি চাও তুমি কান্না করে নাও, কারণ কি তুমি যখন কান্না করে শান্ত হয়ে যাবে তখনই একমাত্র তুমি আমার কাছে আসতে পারবে এবং আমি তোমাকে হাত ফেলিয়ে নিজের কাছে নিয়ে নেবো এবং আমি তোমাকে এত ভালো করে রাখবো সোনু, যে তোমার মনে হবে যে আরে এই মেয়েটা এতক্ষণ কোথায় ছিল। তো তুমি তাড়াতাড়ি যাও, দারিমের কাছে যাও, দারিমের কাছে গিয়ে আরও বাজেভাবে রিজেক্ট হয়ে তারপরে আমার কাছে ফিরে আসো। আমি তোমার জন্য সবসময় এখানে অপেক্ষা করে থাকবো। ওইদিকে অফিসে চলছিল অন্য সিন। অফিসে এই মেয়েটা আর এই যে জিহকের যে বেস্ট ফ্রেন্ড আর সেক্রেটারিও দুজনে মিলে গল্প করছিল। অ্যাকচুয়ালি এই মেয়েটার প্রতি এই ছেলেটার একটু ভালো লাগা আছে, আর সত্যিকারই ভালো লাগা আছে। ওরা দুজন কথা বলছিল। মেয়েটি তখন তাকে নিজের জীবনের কথাগুলো বলছিল। মেয়েটি বলছিল, আমি যখন স্কুল লাইফে প্রেমে পড়ে যাই তারপর আমি প্রেগনেন্ট হয়ে যাই, তারপরেই আমি কি করব, একা একা বাচ্চাকে মানুষ করি। তখন তো টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু হ্যাঁ, মনের দমে আমি এগিয়ে গেছিলাম এবং এগিয়ে গিয়ে আমি আমার বাচ্চাকে মানুষ করেছি। আমার বাচ্চার শরীর খারাপ হোক যাই হোক না কেন, আমি সবসময় ওর পাশে থেকেছি এবং ভগবানের কৃপায়, শুধুমাত্র ভগবানের কৃপায় আমি আমার মেয়েকে এত ভালো করে বাঁচিয়ে তুলতে পেরেছি। পরের দিন আমরা দেখতে পাই যে জিহকের মা ব্যাগ প্যাক করছে। সে জিহককে বলেছে যে সে
তার বান্ধবীর বাড়িতে যাচ্ছে। তো এটা শুনে জিহক তো রাজি না। জিহক বলছে, কেন মা, একটা সুন্দর হোটেল বানালেই তো, হোটেলে রাখলেই তো হতো, কেন তুমি অন্য কারোর বাড়িতে যাবে, আর চিনি না যায় না। তখন উনি বলছেন কি, আরে জিহক, উনি ভালো, উনি আমার বান্ধবী, আর ওর জন্যই তো আমি তোমার বাবাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পেরেছি, এখন তুমি এরকম করো না। কিন্তু জিহক মোটে রাজি হচ্ছিল না। যখন জিহক ওখান থেকে বেরোলো তখন দেখলো যে ওর মা তো ছুটে ছুটে যাচ্ছে ওই ফ্যামিলির কাছে, যেই ফ্যামিলির কাছে, মানে এটা হচ্ছে ওর মায়ের বান্ধবী, মায়ের বান্ধবীর কাছে যাচ্ছে। তো জিহক ভাবছে, আরে এরা কারা? তখনই জিহক দেখে ওখানে অন্য কেউ না, ওখানে দারিম। জিহক দারিমকে দেখে অবাক হয়ে গেছে। ও ভাবছে, দারিম এখানে কি করে? ও দারিমকে দেখে, দারিম ওকে দেখে, মানে কেউ না কানেকশন মেলাতেই পারছিল না যে দুইজন এখানে করছে কি। তখন যখন জিহক জানতে পারে যে অ্যাকচুয়ালি জিহকের মা যার সাথে বন্ধুত্ব পাতিয়েছে সেটা আর অন্য কেউ না, দারিমেরই নিজের মা, তখন জিহক এমন নাচানাচি করে যে কি বলবো। জিহক তো খুব খুশি। জিহক বলছে যে, হ্যাঁ মা, যাও মা, তুমি এদের সাথে যাও মা, খুব মজা করো মা, তুমি অনেক দিন থাকো। ওইদিকে মানে দারিম একটু একটু লজ্জায় পড়ছে, কিন্তু জিহক তো দেখছে চান্স, যে কতভাবে কোন চান্সে ডান্স মারা যায়। তো জিহক তো খুব খুশি, দারিম আর অন্যান্যরাও খুশি, কিন্তু জিহক আর দারিমের মধ্যে যে কেমিস্ট্রি চলছে সেটা ঠিক ওদের মায়েরা বুঝতে পারছে না। সবাই মিলে আস্তে দারিমের বাড়িতে গেল। ওইদিকে দারিমের বাড়িতে যেতেই দেখা হয়ে গেল সোনুর। সোনু যখন জিহককে দেখলো, সোনুও মেলাতে পারছে না ব্যাপারটা, কিন্তু যাই হোক সোনু যখন বুঝতে পারলো তখন সোনু চুপ হয়ে গেল। সোনু বুঝতে পারছে যে না, এদেরকে বোধহয় আলাদা করা যাবে না।